আমন্ত্রণ দেশ জনপদ লাইভে আপনাদের সাথে আছি চৈতি সরওয়ার। রমজানের শুরু থেকে চুয়াডাঙ্গায় বেড়েছে সব ধরনের ফলের দাম। এই বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী খায়রুজ্জামান সেতু। কথা বলবো তার সাথে। সেতুর দাম বাড়ার কি কারণ, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ধন্যবাদ চৈতি। আপনি যেমনটি বলছিলেন যে চুয়াডাঙ্গার ফলের বাজার কিন্তু রমজানের শুরু থেকে কিন্তু রীতিমতো চড়া মূল্যে বিক্রি হচ্ছে আর কি। আমি দোকানিদের সাথে কথা বলে যেমনটি জেনেছি, দোকানিরা কিন্তু ইতিমধ্যে স্বীকার করেছে যে ফলের বাজার কিন্তু চড়া। এর মূলত কারণ হিসেবে তারা যেটা বলছে সেটা হচ্ছে যে এই যে ফলের যে আমদানি, রমজান মাসে কিন্তু চাহিদার তুলনায় আমদানি কমে গেছে আর কি। এই আমদানি কমের কারণে কিন্তু ফলের বাজার চড়া বলা যেতে পারে। আমি যদি একটু আপনাকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু যে আঙ্গুর হচ্ছে ফলগুলা 280 টাকা থেকে 300 টাকা কেজি বিক্রি হচ্ছিল, সেই আঙ্গুর ফলগুলা কিন্তু 350 টাকা কেজি মতো বিক্রি হচ্ছে। একই সাথে আমি যদি আপনার আপেলের কথা বলি, যে আপেলগুলা 280 থেকে 320 টাকা বিক্রি হচ্ছিল, মানে 280 টাকা যে আপেলের কেজি ছিল সেই আপেলগুলো কিন্তু রীতিমতো 300 টাকা দরে বিক্রি হচ্ছে। আবার যেটা 300 টাকা দরে যে আপেলটা বিক্রি হচ্ছিল সেটা কিন্তু এখন 350 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এইভাবে কিন্তু প্রতিটি ফলের দামই কিন্তু রীতিমতো চড়া মূল্যে বিক্রি হচ্ছে। আমি যদি তরমুজের কথা বলি, তরমুজের মানে প্রতি পিস সর্বনিম্ন কিন্তু 150 টাকা এবং সর্বোচ্চ কিন্তু 400 থেকে 500 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং দোকানি এবং ক্রেতারা উভয় কিন্তু জানিয়েছে গতবারের তুলনায় কিন্তু এবার কিন্তু তরমুজের দাম রীতিমতো বলা যেতে পারে হচ্ছে একটু কম দামেই বিক্রি হচ্ছে আর কি। এর মূলত কারণ হচ্ছে যে এই যেহেতু এখন হচ্ছে মানে এই মুহূর্তে তরমুজ মানে বাজারে আসা শুরু করছে এবং ক্রমান্বয়ে কিন্তু আরো হচ্ছে বাজারে আসার পরিমাণ বাড়বে। এবং এই তরমুজগুলো কিন্তু রীতিমতো বরিশালের কুয়াকাটা অঞ্চলের তরমুজ আর কি। এবং এই যে তরমুজগুলো আমরা বাজারে এসে দেখেছি এটা কিন্তু হাইব্রিড তরমুজ। এই তরমুজগুলো কিন্তু বলা যেতে পারে মিষ্টি কোনো দিক থেকে কমতে হচ্ছে না। আমি যদি আপনাকে আরো যে জলডুবি, যেটা আনারসের মতো দেখছি, সেই আনারসের কথা যদি বলি, যেটা 30 থেকে 35 টাকা কেজি রমজানের আগে বিক্রি হচ্ছিল, সেটা কিন্তু 40 থেকে 50 টাকা প্রতি পিস বিক্রি হচ্ছে আর কি। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ চৈতি সেতু। ধন্যবাদ আপনাকে। রমজানের শুরু থেকে চুয়াডাঙ্গায় বেড়েছে সব ধরনের ফলের দাম এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। অটোরিকশা দৌড়াতে বেরিয়ে চলেছে টাঙ্গাইল পৌর শহরের যানজট। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, এতে কি কি ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে? যানজট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা জানাবেন। জি জ্যোতি, আপনি যেমনটি বলছিলেন, টাঙ্গাইলে এটি গুরুত্বপূর্ণ একটি শহর। এই শহরটিতে অটোরিকশা এবং অটো মিলিয়ে যদি বলি, এইখানে প্রায় 10,000-এর উপরে অটোরিকশা এবং রিক্সা রয়েছে। এই 10,000-এর উপরে এটি হচ্ছে পৌরসভার একটি পরিসংখ্যান। এবং এই পরিসংখ্যানের বাইরে যদি বলি, আরও প্রায় 5 থেকে 6,000 অটো এবং রিক্সা রয়েছে, যেটি এই শহরে চলাচল করে থাকে। এবং এর কারণে এই যে শহরটিতে যে অটোজট সেটি লেগে থাকে। এবং আমি এখন রয়েছি এটি টাঙ্গাইলের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায়। এবং এলাকায় দেখতে পাচ্ছেন যে এই যে অটোগুলো যাচ্ছে, পাশাপাশি যে অটো রিক্সা রয়েছে সেটিও রয়েছে। এবং এই যে এই অটোগুলো যেটি নিবন্ধন হয়েছে নতুন করে, আসলে এই পৌরসভা কর্তৃপক্ষ নতুন করে নিবন্ধন দিচ্ছে না, যেগুলো আগে যারা নিবন্ধন নিয়েছে তারাই শুধু নবায়ন করে যাচ্ছে প্রতি বছর। এবং পৌরসভা কর্তৃপক্ষ বলছে যে এই যে রমজানকে কেন্দ্র করে তারা এই 15 রোজার পর থেকে বাড়তি লোকবল নিয়োগ করা হবে, যারা এই ট্রাফিক পুলিশের সাথে এই যানজট নিরসনে কাজ করবে, এমনটি জানিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। এবং এই যানজট নিরসনের আপনারা জানেন যে এই যেহেতু সামনে ঈদ এবং ঈদকে কেন্দ্র করে এই শহরে মানুষের সমাগম বেশি হবে, এই সমাগম কেন্দ্র করে ইতিমধ্যে ট্রাফিক পুলিশের যারা রয়েছেন তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং যাতে যানজট না হয় সেদিক থেকেও তারা দেখভাল করছেন। এবং আপনি জানেন যে এই টাঙ্গাইলের যে যানজটের স্পটগুলো রয়েছে সেটি হচ্ছে পুরাতন বাস স্ট্যান্ড, নতুন বাস স্ট্যান্ড, নিরালা মোড়, বেবি স্ট্যান্ড, ডিস্ট্রিক্ট এবং বটতলা, পাশাপাশি মেইন রোড যে রয়েছে এবং ক্যাপসুল মার্কেট যেটি রয়েছে, যে গুরুত্বপূর্ণ মার্কেট সহ এইখানে কিন্তু যানজট লেগে থাকে। এবং সব মিলে টাঙ্গাইল শহরে যে অটোজট সেটি, এবং
টাঙ্গাইল পৌরবাসী বলছে যে এই ডেটার্সে যেভাবে নিবন্ধন দেওয়া হয়েছে অটো এবং যে রিক্সাগুলোকে, যে কারণে তারা এই যানজটে পড়তে হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে ট্রাফিক পুলিশ যেটি জানিয়েছে, তারা বলছেন যে এই ট্রাফিক নিয়ন্ত্রণে তারা কাজ করে যাচ্ছেন এবং বলছেন যে যাতে এই ঈদের কেন্দ্র করে তারা যেন এই মানুষ যেন ভোগান্তি না পোহাতে হয়, তারা এটি কাজ করছেন। এবং জানেন যে এই টাঙ্গাইলের যে পৌরসভার যারা নাগরিক রয়েছেন তারা বলছেন যে এই যানজট নিরসন যাতে না ঘটে সেখানে কর্তৃপক্ষের কাছে একটু তারা আহ্বান জানান। আমরা একটু কথা বলবো এখানকার যিনি ট্রাফিক পুলিশে রয়েছেন ওনার সাথে, যে ওনারা এই যানজট নিরসনে আপনাদের ভূমিকা কি এবং যেহেতু রমজান মাস এক্ষেত্রে আপনাদের কি ব্যবস্থা নেওয়া হয়েছে? রমজান মাস উপলক্ষে জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে আমরা বিভিন্ন ধরনের ব্যবস্থা নিচ্ছি। আমাদের সর্বোচ্চ সংখ্যক যে সংখ্যক পুলিশ সদস্য ছিল তার থেকে আরও বেশি সংখ্যক পুলিশ সদস্য আমরা নিয়োজিত করছি। অবৈধ অটোরিকশা যাতে চলতে না পারে এর জন্য আমরা কার্যকরী ব্যবস্থা নিচ্ছি। আমাদের সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে আমাদের পুলিশ সদস্যবৃন্দ, ট্রাফিক সদস্যবৃন্দ এবং রিজার্ভ ফোর্সের আমরা ব্যবস্থা করে যানজট নিরসনের জন্য যথেষ্টভাবে কাজ করে যাচ্ছি। একজন ট্রাফিক পুলিশ যেটি বলছিলেন যে ওনারা বলছেন এই যানজট নিরসনে তারা যেমন ভূমিকা রেখেছেন, পাশাপাশি এই যানজটটা তো না হয় যেহেতু রমজান মাস সামনে ঈদ, একে করে বাড়তি জনবল নিয়োগ এবং ট্রাফিকের সর্বোচ্চ ব্যবস্থা তারা নিচ্ছেন। এবং পৌরসভা কর্তৃপক্ষ বলছেন যেহেতু এই অটো যে রয়েছে অটোকে দুটি ভাগে ভাগ করা হয়েছে এবং একটি ভাগের 4200 অটোর মধ্যে 2100 অটো সবুজ এবং 2100 অটো লাল রং করে দুইটি শিফটে চালানো হচ্ছে। তবে অটো যারা চালক রয়েছেন তারা এই অনেক সময় এই দুটো অটোই তারা এই শহরে প্রবেশ করেন, যে কারণে এই শহরের অটো জটের বাড়তি চাপ পড়ে যায়, যে কারণে পৌরসভা কর্তৃপক্ষ এই অনেক সময় অটোগুলো জব্দ করে সেটি চলাচলে তারা বন্ধ করে রাখে। তো এই ছিল টাঙ্গাইলের শহরের অটো জট নিয়ে সর্বশেষ। চৈতি। অভিজিৎ, ধন্যবাদ আপনাকে। অটোরিকশা দৌড়াতে বেরিয়ে চলেছে টাঙ্গাইল পৌর শহরের যানজট এবং সে বিষয়েই জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ ঘোষ। রমজানের শুরু থেকেই যশোরেও বেড়েছে সব ধরনের ফলের দাম এবং এই বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর। দাম বাড়ার কি কারণ বলছেন ক্রেতা বিক্রেতারা? ধন্যবাদ চৈতি আপনাকে। আসলে আপনি যেমনটা বলছিলেন যে আসলে রমজানের শুরু থেকে কিন্তু আসলে কিছু কিছু সব ফলের দাম বেড়েছে। বিশেষ করে রমজানের ইফতার চাহিদার শীর্ষে থাকা যে ফল রয়েছে এই ফল খেজুর, এই খেজুরের দামটা আমরা দেখেছি যে একেবারে কেজি প্রতি 150 থেকে 200 টাকা বেড়ে গেছে। অন্যান্য যে ফলগুলো রয়েছে সেই ফলগুলি কিন্তু কেজিতে প্রতি কেজিতে 20 থেকে 30 টাকা করে বেড়েছে। তো আমি যদি একটু আজকের বাজার দরটা জানিয়ে রাখি তাতে সেটা হচ্ছে আজকে খেজুর বিক্রি হচ্ছে সর্বনিম্ন দামে যে খেজুরটা বিক্রি হচ্ছে সেটা হচ্ছে 180 টাকা করে এবং দাবাস খেজুর বিক্রি হচ্ছে 500 টাকা করে কেজি, যা গত সপ্তাহে ছিল 400 থেকে 450 টাকা। কলমি জাতের খেজুরটা বিক্রি হচ্ছে কিন্তু আজকে 1000 টাকা কেজি, যা গত সপ্তাহে 800 টাকা করে ছিল। রেড কাউন্ট খেজুরটা বিক্রি হচ্ছে 1000 টাকা করে কেজি, এই গত সপ্তাহে রেড কাউন্ট খেজুরটি ছিল কিন্তু 850 টাকা। মরিয়ম খেজুর বিক্রি হচ্ছে 1200 টাকা করে কেজিতে, যা গত সপ্তাহে ছিল 850 টাকা করে কেজিতে বিক্রি হয়েছে। তো এইভাবে আপেলেরও একই অবস্থা, আপেল 320 থেকে 350 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। কমলার যে দুইটি ভাগ রয়েছে, ইন্ডিয়ান কমলা এবং চায়না কমলা, এটা একটা 280 টাকা, একটা 320 টাকা করে বিক্রি হচ্ছে। মালটা বিক্রি হচ্ছে কিন্তু 320 টাকা করে কেজি। নাশপাতিটা বিক্রি হচ্ছে 320 টাকা করে কেজি। আঙ্গুর বিক্রি হচ্ছে 320 টাকা করে কেজি। কালো আঙ্গুর যেটা রয়েছে, কালো আঙ্গুরটা বিক্রি হচ্ছে 450 টাকা করে কেজি। বেদানা বিক্রি হচ্ছে কিন্তু 400 থেকে 450 টাকা করে কেজি। তো আমরা ক্রেতা সাধারণের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি যে আসলে তারা বলছিলেন যে এবছর খেজুরের দামটা চাহিদার শীর্ষে, রমজানে ইফতার সেহরিতে যেই ফলটা চাহিদার শীর্ষে থাকে সেটারই দাম একটু অস্বাভাবিক হারে বেড়েছে। তো সে কারণে এই ক্ষেত্রে তারা বাজার তদারকিতা বলছিলেন। তা এই ক্ষেত্রে আমরা চেম্বার অফ কমার্সের একটি উদ্যোগ আমরা দেখতে পেয়েছি যে তারা এই বছর যেন যশোরের বাজার অস্বাভাবিক হারে মূল্য বাড়ানো না হয় এবং
এই যে মুনাফা লোভী যে সমস্ত ব্যবসায়ীরা আছে তাদেরকে যদি আইডেন্টিফাই করে ইসের আওতায় আনা যায়, যে প্রমাণিত হয় যে তিনি অস্বাভাবিক মূল্য বাড়িয়েছেন, তাহলে কিন্তু শাস্তির আওতায় আনা হবে। চেম্বার অফ কমার্স এরকম একটা টাস্ক ফোর্স কিন্তু গঠন করেছেন এবং তারা কিন্তু মাঠে রয়েছে। তো আমি এ পর্যায়ে একজন দোকানির সাথে কথা বলতে চাই। ভাই, আমি একটু জানতে চাইবো এবছর খেজুরের দাম কোনটা কেমন আর কি হারে? মানে গেছে বছরের থেকে এই বছরে খেজুরের দাম কমিনি, তবে বাড়িও নি। হ্যাঁ, আমরা যেরকম রোজার আগে একটা মরিয়ম খেজুর কিনতেছিলাম 5,800 টাকা, এখন বর্তমানে কিনতেছি 5,400 টাকা। মানে দাম কমিনি কিন্তু বাড়িও নি। সর্বনিম্ন কত আর সর্বোচ্চ? সর্বনিম্ন আছে আপনার 200 টাকা সর্বনিম্ন, আর সর্বোচ্চ আছে আপনার 1800 টাকা। যদি আপনি শুনছিলেন যে আসলে সর্বনিম্ন 200 টাকা এবং সর্বোচ্চ কিন্তু 1800 টাকা পর্যন্ত খেজুর বিক্রি হচ্ছে। তো এই ছিল আমার কাছে যশোরের ফলের বাজারের সর্বশেষ। সাগর, ধন্যবাদ আপনাকে। যশোর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সালাউদ্দিন সাগর। মৌলভীবাজারে বেড়েছে ইফতার উপকরণ সহ সব ধরনের নিত্যপণ্যের দাম। এক জোড়া লেবু বিক্রি হচ্ছে 100 টাকায়। এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সালে এলাহি কুটি। কুটি, দাম বাড়ার কি কারণ, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? চৈতি, আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, আপনি জানেন যে এই মৌলভীবাজার হচ্ছে লেবু উৎপাদনের একটা অন্যতম স্থান। এখানে লেবু উৎপাদিত হয়, যেই লেবুটি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায়, কিন্তু রমজান শুরুর পর থেকে এই লেবুর দাম যে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। আমি কথা বলেছিলাম যারা উৎপাদক রয়েছে তাদের সাথে, তারা বলছেন যে এখন লেবুর মৌসুম নয়, যার কারণে লেবু যে পরিমাণ লেবু উৎপাদন হচ্ছে তার চেয়ে চাহিদা বেশি, যার কারণে বাজারে লেবুর দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। আপনাকে একটি বিষয় জানাতে চাই, যেটি হচ্ছে যে রমজান শুরুর পর থেকে যেসব রমজানের নিত্য প্রয়োজনীয় যেসব জিনিস, সেইটা অনেকটাই লাগামহীনভাবে দাম বৃদ্ধি করছে এবং সেটার কারণে মানুষের অনেকটা নাবিশ্বাস হয়ে যাচ্ছে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে নানা পদক্ষেপ গ্রহণ করা হলেও কার্যত কোনো পদক্ষেপই ফলপ্রসূ হচ্ছে না। আমি কথা বলেছিলাম যারা ক্রেতা রয়েছেন অর্থাৎ ভোক্তা যারা, তারা বলছেন রমজানে আসার পরে থেকেই শুরু হয়েছে নানা পণ্য, বিশেষ করে চানা, ছোলা, তারপরে তেলের যে তেলেসমাতি সেটা মৌলভীবাজারে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে এবং এই তেল অনেক দোকানেই নাই বললেই চলে এবং কৃত্রিম সংকট করে তেলের দাম বৃদ্ধি করা হয়েছে বলে প্রশাসন আমাকে জানিয়েছেন। কথা বলেছিলাম যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে তেল যেখান থেকে তারা আনেন সেখানে তেলের চাহিদা মতো তেল দেওয়া হচ্ছে না, যার কারণে এই অবস্থা। তবে সবজির ব্যাপারটা রয়েছে যেটা অনেকটাই স্বস্তি, কিন্তু দিন দিন অনেকটাই সবজির দাম 5-10 টাকা করে বৃদ্ধি পাচ্ছে। কারণ সবজি বিক্রেতা যারা রয়েছেন তারা বলেছেন যে এখানে যে সবজি সেটা অনেকটা যে আমদানি সেটা অনেকটা কমে যাচ্ছে, যার কারণে এই সবজির দাম অনেকটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনাকে একটা বিষয় জানাতে চাই যে এই রমজান আসার পর থেকেই যে মানুষের যে ক্রয় ক্ষমতা সেটা অনেকটাই হ্রাস পেয়ে গেছে। মানুষের যে জিনিসপত্রের দাম সেটা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার কারণে এ বসেছে এবং ইফতার সামগ্রী সেটাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখানে প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হলেও বাস্তবে কোনো কার্যকর ব্যবস্থা বাজারে প্রতিফলন দেখা যাচ্ছে না। কি বিক্রেতারা ইচ্ছামাফিক দাম বৃদ্ধি করে যাচ্ছেন। এই ব্যাপারে বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন তাদের কিছু করার নেই, যেখান থেকে তারা মাল আমদানি করেন সেখানে দাম বৃদ্ধি পেয়েছে। আপনাকে আরেকটি বিষয় জানাতে চাই যে আমাদের এই মৌলভীবাজার ধান উৎপাদন হয় অনেকটাই ধান, এবং এই ধান উৎপাদনের পরে এই মৌলভীবাজারে চালের যে দাম সেটা অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে। দিন দিন চালের দাম বৃদ্ধি পাচ্ছে, যার কারণে মানুষের অনেকটা নাবিশ্বাস হয়ে যাচ্ছে। মৌলভীবাজারের সার্বিক অবস্থায় বলা যায় প্রশাসনের পক্ষ থেকে 2-1টি অভিযান পরিচালিত হলেও বাস্তবে মার্কেটের যে প্রভাব ফেলার সেটার কোনো দামের প্রভাব সেটা এখন পর্যন্ত পড়ে নাই, যার কারণে মানুষের অনেকটা নাবিশ্বাস হয়েছে। আপনি শেষ একটা বিষয় জানাতে চাই যে এই লেবুর যে বিষয়টা, রমজান আসলেই লেবুর চাহিদা বৃদ্ধি পেয়ে যায়, যার কারণে লেবু বিক্রেতা যারা রয়েছেন বিশেষ
বিশেষ করে আড়তদার যারা শ্রীমঙ্গলের যে আড়তদাররা তারা ইচ্ছে মতো লেবুর দাম বৃদ্ধি করে ফেলেন। এখানে প্রশাসনের কোনো হস্তক্ষেপ নেই বললেই চলে, যার কারণে লেবুর দামের বৃদ্ধির কারণে মানুষের যে রমজানের রোজা রাখার জন্য একটা অন্যতম নিয়ামক হিসাবে যে লেবুটি সেইটা ব্যবহার করতে পারছেন না, যার কারণে মানুষরা অনেকটাই ক্ষোভ প্রকাশ করেছেন এবং লেবুর দাম কমানোর ব্যাপারে মার্কেটে মনিটরিং করার ব্যাপারে মানুষ সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। অর্থাৎ রমজান যতই রমজান চলে গেছে, অর্থাৎ রমজানের যতই সময় যাচ্ছে ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে মশলা সহ সব ধরনের পণ্যের দাম মৌলভীবাজারে লাগামহীন বৃদ্ধি পাচ্ছে, যার কারণে মৌলভীবাজারে এই অবস্থার সৃষ্টি হয়েছে। যা এই ছিল মৌলভীবাজারের বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ খবর। কোটি ধন্যবাদ আপনাকে। মৌলভীবাজারে বেড়েছে ইফতার উপকরণ সহ সব ধরনের নিত্য পণ্যের দাম এবং এই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী সালে ইলাহি কোটি। ডাক্তার ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে জয়পুরহাটের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসা কার্যক্রম। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাল করিম রেজা। এতে কি কি ভোগান্তি পোহাতে হচ্ছে সেবা প্রার্থীদের, সমস্যা সমাধানের ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ কিছু বলছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জয়পুরহাটের আপনার বহির্বিভাগে, জয়পুর 250 শয্যা জেনারেল হাসপাতালের বহির্বিভাগ এবং ডায়রিয়া ওয়ার্ডের সামনে। তো একটা বিষয় জানিয়ে রাখি যে জয়পুরহাটের এই আধুনিক জেলা হাসপাতাল থেকে 2023 সালের 1 অক্টোবরে কিন্তু স্বাস্থ্য বিভাগ এখানে 250 শয্যা জেনারেল হাসপাতালে উন্নীত করে এখানে কিন্তু কার্যক্রম চালু করতে নির্দেশ দিয়েছেন। তো একটা বিষয় জানিয়ে রাখি, তারপর থেকে কিন্তু জয়পুরহাট 250 শয্যা জেনারেল হাসপাতাল কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। কিন্তু একটা বিষয় যে কার্যক্রম চালালেও কিন্তু ওই যে 100 শয্যার জনবল, 100 শয্যার ডাক্তার, 100 শয্যার যা যা ইনস্ট্রুমেন্ট বা যন্ত্রপাতি দিয়েই কিন্তু এখানে চলাচল করছে। তো মানে এখানকার যে মানে রুগীরা সেবা নিচ্ছেন। তো আমি এখন ডায়রিয়া ওয়ার্ডে এখানে দাঁড়িয়ে আছি। তো ডায়রিয়া ওয়ার্ড এটা 20 বেডের ওয়ার্ড। এখানে কিন্তু আজকে এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমি খবর নিলাম যে এখানে এখন রুগী ভর্তি আছে হচ্ছে 47টি, অর্থাৎ 20 বেডের ইয়েতে 47 জন রুগী কিন্তু এভাবে ছড়িয়ে ছিটিয়ে ভর্তি আছেন। তো আর এখানে কিন্তু আউটডোরে যে খোঁজ খবর নিয়ে আমি জানতে পেরেছি হাসপাতালের কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন যে এখানে 250 শয্যা জেনারেল হাসপাতালে কিন্তু এখানে আউটডোরে রুগী প্রতিদিন দেখেন 1500 থেকে 1800 রুগী এখানে ভর্তি আউটডোরে চিকিৎসা নেন। আর ভর্তি থাকেন হচ্ছে প্রায় 450 থেকে 550 মতো করে রুগী এখানে ভর্তি থাকেন এখানে। তো একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে কিন্তু ডাক্তার জনবল সংকটের কারণে এখানে কিন্তু চিকিৎসা সেবা অনেকটাই কিছু ব্যাহত হচ্ছে। আমি একজন চিকিৎসা নিতে আসা, আপনি তো চিকিৎসা নিতে এসেছেন, তো কি আপনি কেমন চিকিৎসা পাচ্ছেন, কি অবস্থা একটু জানাবেন? এখানে ডাক্তারের সংকটে যে ভ্যাকসিন দিতে আসছি, কোনো ভ্যাকসিন সাপ্লাই নাই, ভ্যাকসিন কিনে নিয়ে আসতে হচ্ছে। খালি হসপিটাল কি বেডের উন্নতি করলে হবে না, ওষুধ সাপ্লাই ডাক্তারের ইয়ে করতে হবে। না ছাড়া এরকম ভোগান্তি করে তো বড় হসপিটাল হয় কোনো লাভ নেই, ওষুধ তো থাকতে হবে। তো ধন্যবাদ আপনাকে। তো একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে যে নার্সরা, তারপরে যে জনবল যে আছে তারা কিন্তু আপনার চেষ্টা করছে। ডাক্তাররাও যেটি জানিয়েছেন যে তারা চেষ্টা করছেন যে সীমিত জনবল দিয়েই কিন্তু এখানে চিকিৎসা দিতে। তো এখানকার যে হাসপাতালে জয়পুর 250 শয্যা জেনারেল হাসপাতালের যে তত্ত্বাবধায়ক রাশেদ মোবারক জুয়েল, তিনি যেটি জানিয়েছেন যে তারা চাহিদা দিয়েছেন এবং খুব অল্প সময়ের মধ্যে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে যে সংকটগুলো আছে সেগুলো সংকট পূরণ করার জন্য চাহিদা পত্র দিয়েছেন। সেই চাহিদা পত্র পেলেই কিন্তু এখানে তারা মোটামুটি ভালো সেবা দিতে পারবেন। তো সর্বোপরি বলা যায় যে এখানকার চিকিৎসা যে 250 শয্যা জেনারেল হাসপাতালের যে যন্ত্রপাতি, যে তারপরে আপনার যারা পরীক্ষা নিরীক্ষা করে যারা তাদের নিয়োগ, এবং এখানে আরেকটা যে বিষয় ডাক্তার জনবল মানে সর্বোপরি দেওয়ার পর যে এখানে আউটসোর্সিং এর কিছু যে নিয়োগ দেওয়া আছে, তারা কিন্তু যেটি জানিয়েছেন যে গত
কয়েক বছর থেকে কিন্তু তারা ঠিক মতো বেতন পান না, আউটসোর্সিং এ যারা কর্মরত আছেন। তো সর্বোপরি বলা যায় যে এই হাসপাতালটি এই জয়পুরহাট জেলার যে আশপাশের জেলা যেমন দিনাজপুরের হাকিমপুর, বিরামপুর, তারপরে গাইবান্ধার কয়েকটি উপজেলা। রেজা, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে জয়পুরহাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী রেজাউল করিম রেজা। এই মুহূর্তে হাইকোর্টে সাংবাদিকদের সাথে কথা বলছেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আমরা যুক্ত হচ্ছি সেখানে। এবং আমাদের আর্গুমেন্ট ছিল যে 27 বছর থেকে তার কাছে সম্পত্তি হিসাব চেয়েছিল, সেসব কিন্তু ভ্যালুর কথা বলা হয়নি আইনে। কারণ ফেব্রুয়ারি মাসে কোনো রুলস আসেনি, অ্যান্টি কানুন রুলস আসেনি। 22শে ফেব্রুয়ারি কোনো রুলস ছিল না, 29শে মার্চ রুল আসছে। রুলসে বলা হয়েছে যে সম্পত্তির ডেসক্রিপশন দিতে হবে, ভ্যালু দিতে হবে। তো ভ্যালুর জন্য তো তাকে সাজা দিতে পারে না, সেটা আইনই ছিল না। লাগে যে তুমি স্টেটমেন্ট কি সম্পত্তির মালিক, তুমি সে এবং তার স্ত্রী দিয়েছে। তাই কিন্তু ভ্যালু, আবার ভ্যালুর জন্য, ভ্যালু কম দেখানোর জন্য তাকে সাজা পাওয়া লাগবে। প্লাস এর এগেনস্টে আমরা গেলাম অ্যাপ্লিকেশনে গেলাম, আমরা আর্গুমেন্ট করলাম যে প্রথম দুর্নীতি দমন কমিশন যদি সম্পত্তির হিসাবে সেকশন 27 মামলা যদি সাজা দিতে হয়, 3টা জিনিস প্রমাণ করতে হবে। তার নামে বা তার নির্ভরশীল নামে সম্পদ আছে, যদি সেই সম্পদটা সে অবৈধ উপায়ে আর্ন করেছে, ইনকাম করেছে, অর্জন করেছে। আর তৃতীয়, তার বৈধ সম্পদের তুলনায় এটা অসামঞ্জস্য। কারাপশনের মূল ফোকাস পয়েন্ট হল এখানের মধ্যে যে তার সম্পদটা অবৈধ ইনকাম করছে বলে হোল ডকুমেন্টে যত সাক্ষী দিয়েছে দুদক বা এভিডেন্স হাজির করেছে, কোথাও আমল নামান দুর্নীতির মাধ্যমে কোনো সম্পদ অর্জন করেছেন এরকম কোনো প্রমাণ দুদক করতে পারেনি। নট এ সিঙ্গেল ওয়ার্ড হ্যাজ বিন মেনশন যে সে আর্ন করছে, সম্পদ অর্জন করেছে দুর্নীতির মাধ্যমে। এবং তার সম্পদ যা ছিল সবই কিন্তু ইনকাম ট্যাক্স ফাইল দেওয়া ছিল। এবং তার এই সাজাটা কোনো মেনটেন নেবেন না। 2টা কারণ। প্রথম হচ্ছে আপিল ডিভিশন রায় কিন্তু ফলো করেন হাইকোর্ট ডিভিশন। একটা সেকশনে খারাপ দিয়েছে, সেটা কিন্তু সাজা দিচ্ছে। একটা সেকশনে সাজা হাইকোর্টের সাজা অ্যাকুইটাল দিয়েছিল, অব্যাহতি, সেটা কিন্তু আবার সেটা কিন্তু আপিল বহাল রাখছে, সেটা আবার সাজা দিচ্ছে হাইকোর্ট ডিভিশন। এটা হয় না। হাই স্কুল বলে দিচ্ছে এখানে আমরা ওই সেকশন দিয়ে ইয়ে করবা, দেখবা সে আবার 2 সেকশন নিয়ে আসছে সাজা বাড়ানোর জন্য। 1, 2 হলো পিডব্লিউডি ইঞ্জিনিয়াররা অ্যাসেসমেন্ট করছে। আমরা বলি পিডব্লিউডি কোন 1979 সাল থেকে 1989 সাল থেকে আমার নাম এবং তার স্ত্রী কিন্তু ইনকাম ট্যাক্স দিচ্ছে। তার সকল সম্পত্তি ইনকাম ট্যাক্স ফাইলে বলা আছে, দেওয়া আছে, ইনকাম দেওয়া আছে, অ্যাকসেপ্ট করছে। আপিলের সিদ্ধান্ত আছে ইনকাম যদি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যদি অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে, যদি সেটা কিন্তু আর কোশ্চেন করতে পারবে না দুদক। তারপরে কিন্তু কোশ্চেন করছে, সেটা কিন্তু হাইকোর্ট ডিভিশন মধ্যে গ্রহণ করে না আমাদের বক্তব্যটা, সেটা আপিলের সিদ্ধান্ত আছে। এবং আর পিডব্লিউডি কোন সালে রেডি করছে সম্পদ আমি কিনলাম 91 সালে, 92 সালে, 93 সালে বা 96 সালে। এখন 2007 সালে যে ইটের ভ্যালু ছিল, যার ছিল ভ্যালু তো বাড়ি গেছে, রডের ভ্যালু বেড়ে গেছে। 1, 2 হলো পিডব্লিউডি যদি সরকারি যদি কাজ করে, যদি এখানে ট্যাক্স দিতে হয়, ভ্যাট দিতে হয়, আর আমি যদি ব্যক্তিগত যদি একটা বিল্ডিং করি, কষ্ট কমবেই, ওইখানে কন্ট্রাক্টের লাভ আছে, কমবেই। এখন বলছে না, এইটা হবে না। তাদের ভ্যালু কারেক্ট। প্রাইভেট বাড়ি করে নিজের ভালো কিনে নিয়েছে কষ্ট কমানোর জন্য, আর পিডব্লিউডি যেটা হবে আমাদের মূলত বক্তব্য ছিল আমল নামানের। আবার আমি রিপিট করছি, হাইকোর্ট ডিভিশন রায় দেওয়ার সময় আপিল ডিভিশনের যে একটা ধারা তাকে তার অব্যাহতি বহাল রাখছিল, এটা ইলিগাল। 2 হলো আমল নামানের যে কোনো অবৈধ সম্পদ আর্ন করছে, অবৈধ আর্ন করছে, এরকম কোনো বক্তব্য, এরকম এভিডেন্স নাই।
সুশান্তি খালাসযোগ্য। পাশাপাশি উল্লেখ করেছিলাম যে একই কোর্ট হাইকোর্ট ডিভিশনে মফাজ্জল আলম যদি মায়া আওয়ামী লীগের নেতা, তার কিন্তু সম্পদ কিন্তু গোপন ছিল, কিন্তু সেগুলো কিন্তু একই কোর্ট কিন্তু আগে খালাস দিয়ে দিচ্ছে, বলছে অবৈধ উপায় ইনকাম করতে পারে। অবৈধ বিএনপি নেতা আমানুল্লাহ আমানের দুর্নীতি মামলার রায় আগামী 30 এপ্রিল এ বিষয়ে কথা বলছেন তার আইনজীবী। আমরা খানিকটা যুক্ত ছিলাম সেখানে। রাজবাড়ীতে বোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম শামীম। শামীম, কি পরিমাণ জমিতে ধান রোপণ হচ্ছে, কৃষকদের মধ্যে উচ্ছ্বাস দেখছেন কিনা জানাবেন। ধন্যবাদ চৈতি। আপনি যেমনটি জানাচ্ছেন যে রাজবাড়ী জেলায় এই মুহূর্তে কৃষক বোরো ধান লাগানোর ব্যস্ত সময় পার করছে। তো রাজবাড়ী জেলার যে সকল কৃষক রয়েছে সে সকল 5টি উপজেলার কৃষক ইতিমধ্যে পেঁয়াজ, রসুন এবং সরিষা উঠিয়ে তারা তাদের জমিতে ধান লাগানো শুরু করেছে। এর মধ্যে বোরো ধান লাগানো শুরু করেছে, অনেকে লাগিয়েছে, অনেকে লাগানোর প্রস্তুতি নিচ্ছে, অনেকে জমি তৈরি করছেন। এই বিষয়টি কিন্তু আমরা রাজবাড়ীর বিভিন্ন যে এলাকা ঘুরে এই দেখতে পেয়েছি। তবে কৃষকদের সাথে আমি কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন যে এই সার এবং কীটনাশকের দাম বেশি হওয়ার কারণে এবং জ্বালানি তেলের দামও বেশি হওয়ার কারণে তাদের কিন্তু একটু লোকসান মাথায় নিয়েই কিন্তু তাদেরকে কাজ করতে হচ্ছে। তারা জানিয়েছেন যে এবার যে আছে লেবার আছে তাদেরকে কিন্তু অনেক টাকা দিয়ে রাখতে হচ্ছে এবং সার, বীজ, কীটনাশক এবং যে পরিমাণ ডিজেল লাগে সেই পরিমাণে ডিজেলও কিন্তু অনেকটা দাম বলে তারা হতাশা রয়েছেন। তারা জানিয়েছেন যে 1 বিঘা ধান চাষ করতে যে পরিমাণ ব্যয় হচ্ছে সেই পরিমাণ কিন্তু তারা উৎপাদন করতে পারছেন না বলে তারা জানিয়েছেন। ইতিমধ্যে যে সকল কৃষক পেঁয়াজ, রসুন উঠিয়েছে তারা কিন্তু লোকসানের ঘানি টানিয়েছেন বা তাদের অর্ধেকের কিন্তু লোকসান গেছে পেঁয়াজ চাষ করতে। কিন্তু সেই কারণেই কিন্তু কৃষক একটু হতাশায় ভুগছেন যে ধানে কিন্তু তাদেরকে লোকসান যদি হয় তাদেরকে কিন্তু ঘুরে দাঁড়ানো অসম্ভব। সুতরাং তারা সরকারের কাছে একটি বিষয় দাবি করে জানিয়ে রেখেছেন যে সার এবং কীটনাশক ও ডিজেলের দামটা যদি কমানো হয় তাহলে তাদের ধান লাগানোর যে ব্যয়টা সেটা কমে আসবে, আর ব্যয়টা কমে আসলে যে পরিমাণ ধানটা উৎপাদন হবে সেই পরিমাণ ধান উঠিয়ে তারা হয়তো লাভবানের আশা করবেন বা তারা লাভবান হবেন বলে তারা জানিয়েছেন। কৃষক কিন্তু আরেকটি বিষয় আমাদেরকে নিশ্চিত করেছেন যে এই রাজবাড়ী জেলার যে পরিমাণ ধানটা লাগানো হয় সেই পরিমাণ ধানটাই কিন্তু দেশের রাজবাড়ী জেলার চাহিদা মিটিয়ে কিন্তু তারা বিভিন্ন জায়গায় রপ্তানি করছেন বলে সকল কৃষক জানিয়েছেন। এদিকে আমি রাজবাড়ী যে কৃষি কর্মকর্তা রয়েছেন উপপরিচালক ডক্টর শহীদুল ইসলাম, তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে রাজবাড়ী যে একটা পদ্মা নদীর পারে এই জেলাটি অবস্থিত। এই জেলার অধিকাংশ 4টি উপজেলায় কিন্তু পদ্মা নদীর পারে অবস্থিত। এই জেলায় যে কৃষি প্রধান একটি জেলা, এই জেলায় সাধারণত সকল প্রকার সবজি কিন্তু হয়ে থাকে, আর সবজি উঠিয়েই কিন্তু তারা কৃষক ধান, বোরো ধানের আবাদ করে। ধানের কিন্তু বিভিন্ন রকম আছে। তারা কৃষি কর্মকর্তাদের সাথে পরামর্শ করে এবং কৃষি কর্মকর্তারা যারা রয়েছেন তারা কিন্তু মাঠে মাঠে গিয়ে সাধারণ কৃষকদের পরামর্শ দিচ্ছেন যে কি ধান বা কোন জমিতে লাগাবেন সেই পরামর্শটা কিন্তু তারা দিয়ে এসেছেন বা তারা কিন্তু কৃষকদের উৎসাহ দিচ্ছেন যে প্রতিটি জমিতে ধান লাগানোর কিন্তু তারা পরামর্শ দিয়েছেন। ধান এবং রসুন উঠিয়ে কিন্তু যে সকল জমিতে তারা ধান লাগাবেন সেই পরামর্শটা কিন্তু তারা দিয়ে আসছেন এবং বিভিন্ন প্রকার যে সরকারি সহযোগিতাও কিন্তু তারা দিয়ে আসছেন বলে তারা এই বিষয়টি কিন্তু কৃষি কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় যদি জানাই যে রাজবাড়ী জেলার পদ্মা নদীর পারে অবস্থিত হওয়ার কারণে এই জেলার জমিটা ভালো, আর এই জেলায় সকল প্রকার সবজির পাশাপাশি ধানটাও অনেক বেশি হয় বলে সাধারণ কৃষক বা স্থানীয় কৃষি কর্মকর্তারা জানিয়েছে। তো এই ছিল রাজবাড়ী জেলার ধানের লাগানোর, বোরো ধান লাগানোর সর্বশেষ সংবাদ। চৈতি। শামীম, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে রাজবাড়ী থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাইফুল ইসলাম শামীম। আগাম বন্যা থেকে ফসল বাঁচাতে কিশোরগঞ্জের হাওরে 23 কোটি 34 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে 150 কিলোমিটার ফসল রক্ষা বাঁধ। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ। তোফায়েল, বাঁধ নির্মাণ কাজ সম্পন্ন হতে কত সময় লাগতে পারে? বাঁধ নিয়ে কৃষকদের প্রতিক্রিয়া কি দেখছেন? জি চৈতি, আসলে আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জ জেলার ইতনা উপজেলার জিউলের হাওরে আমি এখন দাঁড়িয়ে আছি এবং
আমার ঠিক পাশে আসলে দেখতে পাচ্ছেন যে এখানেই কিন্তু যে ফসল যে নির্মাণের ফসল রক্ষার যে বাঁধ কিন্তু ইতিমধ্যে কিন্তু মেরামতের কাজ চলছে। আমরা আসলে যেটি জানতে পেরেছি, পানি উন্নয়ন বোর্ড যেটি বলেছেন প্রায় ৩৩ লক্ষ টাকা ব্যয়ে কিন্তু এখানকার যে ফসল রক্ষা বাঁধ সেটি কিন্তু এবার নির্মাণ করা হচ্ছে। 129টি পিআইসি গঠনের মাধ্যমে গত বছরের ডিসেম্বর মাস থেকে কিন্তু ধাপে ধাপে 150 কিলোমিটার বাঁধের কাজ শুরু হয়। এসব বাঁধের কাজ কিন্তু ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড আসলে যেটি আমাদেরকে জানিয়েছেন 98% কাজ ইতিমধ্যে শেষ হয়েছে বলে আসলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই বাঁধের কাজগুলো শেষ হলেই কিন্তু এই যে হাওরের যে একমাত্র বোরো ধান আসলে সেটি সুন্দরভাবে কৃষকরা ঘরে তুলতে পারবেন বলে আসলে আমরা যেমনটি জানতে পেরেছি। একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এর আগে কিন্তু 2017 সালের দিকে কিশোরগঞ্জের এই হাওরে সর্বমোট 1,75,000 হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়। কিন্তু ওই বছরেই কিন্তু আগাম বন্যায় সেখানে কিন্তু বেশিরভাগ ফসল কিন্তু পানিতে তলিয়ে যায়, যার কারণে কিন্তু তখন ক্ষতির পরিমাণ ছিল প্রায় 805,22,00,000 টাকার মতো। আসলে আমরা যেটি আসলে জানতে পেরেছি কৃষকদের সাথে কথা বলে যে এবারের যেই ফসল রক্ষা বাঁধ 150 কিলোমিটার যে বাঁধটি আসলে তৈরি করা হচ্ছে, এই বাঁধটি তৈরি করা হলে তাদের যেই বোরো ধানের যে আবাদ এবং বোরো ধানের যে ফসল সেটি কিন্তু সুন্দরভাবে ঘরে তুলতে পারবে। এছাড়া এই ফসল রক্ষা বাঁধের কিন্তু শেষ পর্যায়ের কাজ চলছে। আপনারা জানেন যে আসলে ফসল রক্ষা বাঁধটা শেষের দিকে কিন্তু এই যে বাঁধের যে ঘাস লাগানোর যে বিষয়টি সেটি কিন্তু এখন চলমান রয়েছে। আর আমরা পানি উন্নয়ন বোর্ড সূত্রে যেটি জানতে পেরেছি আগামী 1 সপ্তাহের মধ্যেই কিন্তু এখানকার যেই ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ শেষ হবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল মূলত কিশোরগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। চৈতি। তোফায়েল, ধন্যবাদ আপনাকে। কিশোরগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী তোফায়েল আহমেদ। এলপিজি গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 28 করে কমিয়েছে বিইআরসি। বগুড়ার বাজারগুলোতে এই দাম কার্যকর হয়েছে কিনা এই বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, এই নিয়ে কি বলছেন ক্রেতারা, জানাবেন। চৈতি, আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে এ মাসেও কিন্তু নির্ধারণ করা হয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম 28 টাকা কমিয়ে এ মাসে নতুন করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন তারা কিন্তু প্রতি 12 কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করেছে 1450 টাকা করে, যা ফেব্রুয়ারি মাসেও ছিল কিন্তু 1478 টাকা প্রতি সিলিন্ডার। এবং একই সাথে গাড়িতে ব্যবহৃত যে অটো গ্যাস, সেই অটো গ্যাসের দামও কিন্তু 1 টাকা 31 পয়সা কমিয়ে প্রতি লিটার অটো গ্যাসের দাম কিন্তু নতুন করে নির্ধারণ করা হয়েছে 66 টাকা 43 পয়সা করে। তবে গতকাল কিন্তু দাম কমার এই ঘোষণা দিলেও এখন পর্যন্ত কোনো দোকানে বগুড়ার বাজারে এই নতুন দাম কার্যকরের কিন্তু কোনো চিত্র আমরা দেখতে পারিনি। কারণ ব্যবসায়ীরা যেটি বলছে যে আসলে নতুন যে দাম সরকার নির্ধারণ করে দিয়েছে, গ্যাসের সিলিন্ডারের যে কোম্পানিগুলো রয়েছে তাদের কাছ থেকে কিন্তু নতুন করে কোনো পণ্য কিন্তু তারা পায়নি। যে সিলিন্ডারগুলো তাদের কাছে বর্তমানে রয়েছে তা কিন্তু সেই আগের দামেই কেনা সিলিন্ডার। নতুন করে কোম্পানির থেকে পণ্য না পাওয়া পর্যন্ত তাদের কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও সরকার যে নতুন করে নির্ধারণ করে দিয়েছে দাম 1450 টাকা করে, সেই দামে কিন্তু গ্যাস সিলিন্ডার তারা ভোক্তাদের দিতে পারছে না। তবে তারা যেটা আশা করছেন যে নতুন করে কোম্পানি থেকে তারা মাল পেলেই তারা আবারও ভোক্তাদের কিন্তু ন্যায্য মূল্যে তারা গ্যাস সিলিন্ডার সরবরাহ করতে পারবে। তবে আমরা যেটা বাস্তব চিত্র দেখি যে যেহেতু প্রতি মাসে বিইআরসি এই দাম নির্ধারণ করে, দাম কমার ঘোষণা আসলে তার যে রকম কার্যকর হতে অনেক ধীর গতি দেখা যায়, দাম বাড়ার কিন্তু যদি সরকার ঘোষণা দেয় তাহলে কিন্তু সেই দামটা বাড়িয়ে দিতে ব্যবসায়ীদের এক মুহূর্ত সময় লাগে না। আমরা একটু সরাসরি কথা বলবো একজন ব্যবসায়ীদের সাথে যে গতকাল কিন্তু সরকার নতুন করে গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করেছে, নতুন দামে আপনারা বিক্রি করছেন কিনা, আর বিক্রি না করলে কেন করছেন না? আমরা আপনাদের হচ্ছে গ্যাস নতুন দামে বেচতে পারছি না, কি জন্য আগের দামে বিক্রি করছি। আমাদের গ্যাস এখনো যে রেট সরকার কমাচ্ছে সেই দামে এখনো গ্যাস আমাদের কেউ দেয়নি, কোনো কোম্পানি দেয়নি। একমাত্র দিয়েছে পেট্রোমেস গ্যাস, তাই আগে রেট কমানো মাত্র তাই দিয়েছে। আর এখনো যমুনা, বসুন্ধরা, উমারা, ইউনিগ্যাস আর এখনো রেট কমায়নি। একমাত্র পেট্রোমেস গ্যাসই দাম কমাচ্ছে।
ধন্যবাদ আপনাকে। চৈতি, আপনি শুনছিলেন আসলে সাধারণ ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে দাম কমার ঘোষণার সাথে সাথে যদি কোম্পানিতে নির্দেশনা দেয়া হয় যে সাধারণ যে ব্যবসায়ীরা রয়েছে, ডিলাররা রয়েছে, তাদেরকে যদি ন্যায্য মূল্যে যত দ্রুত সম্ভব গ্যাস সিলিন্ডারগুলো সরবরাহ করা হয়, তারাও কিন্তু নতুন দামে ভোক্তাদের আবারও সেই গ্যাস সিলিন্ডারগুলো সরবরাহ করতে হবে। যেহেতু প্রাকৃতিক গ্যাসের নতুন করে সংযোগ কিন্তু দেওয়া যাচ্ছে না, সেই জন্য এই যে সিলিন্ডার গ্যাস, এটার উপর কিন্তু নির্ভরশীল অনেক বাসাবাড়ি থেকে শুরু করে রেস্তোরাঁ এবং ছোট ছোট শিল্প কারখানাগুলো। এই জন্য সাধারণ ভোক্তাদের একটি আহ্বান, যতটা সম্ভব তাদের সাধ্যের মধ্যে এই গ্যাস সিলিন্ডার গুলো যেন সরবরাহ করা হয়। চৈতি, বগুড়ার বাজার থেকে গ্যাস সিলিন্ডারের নতুন দাম দর নিয়ে আমার কাছে এটি ছিল সর্বশেষ। সঞ্জু, ধন্যবাদ আপনাকে। বগুড়া থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সঞ্জু রায়। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।